নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। আগের দিন আমরা দাম গল্পটি আলোচনা করছিলাম। আজ তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয়, আমার মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। খুবই স্বাভাবিক কথা যে যত তুমি কলকাতা থেকে বেশি ভিতরের দিকে প্রত্যন্ত জায়গায় যাবে তত বেশি সম্মান। ধরো তুমি যদি এখন কলকাতা থেকে খড়গপুরে যাও তাহলে যে সম্মান পাবে, আর যদি কলকাতা থেকে তুমি পুরুলিয়া বা ঝাড়গ্রামে যাও সেখানে অনেক বেশি সম্মান, যে না কলকাতা থেকে এসেছে, বাবা বিরাট ব্যাপার। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেল। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, আগে কে ভেবেছিল সে কথা। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার জো। সভায় জাঁকিয়ে বক্তৃতা তো হলো, এমনকি রবীন্দ্রনাথ থেকে পরপর কোট করা হলো কার একটা ইংরেজি কোটেশন, মানে উনি জানেনও না কার ইংরেজি কোটেশন, বার্নার্ড শর নামে চালিয়ে দিলেন। এবং তারপরে ওই যা হয় খুব গরম গরম একটা বক্তৃতা দেওয়া হলো, আর হল একদম হাততালিতে ফেটে পড়লো। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। কতটা সারগর্ভ বলতে কতটা অন্তঃসার যুক্ত, কতটা মেটেরিয়াল আছে বক্তৃতার মধ্যে, সে তো আমরা বুঝতেই পারছি। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। এরকম তো বলতেই হয় যে আজ না তেমন ভালো হলো না, অন্যদিন তো আমি এর চেয়েও ভালো বলি। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। সর্বার্থ সাধক সমস্ত অনুষ্ঠানে সর্ব অর্থে যে কাজে লেগে যায়, সর্ব অর্থ যে সাধন করে, এই একটা বক্তৃতাই যে কোনো অকেশনেই এদিক ওদিক করে বলে দেওয়া হয়। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। স্তুতি মানে প্রশংসা একদম স্ফীত মনে, মানে এত প্রশংসা শুনে একেবারে বুক ফুলে গেছে। তখনই যা হয় যে আহা আমি কি একটা বিরাট কেউ এরকম মনে হচ্ছে, তখন জানা গেল যে কোনো একজন বুড়ো ভদ্রলোক ওর সঙ্গে দেখা করতে চাইছেন। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি চললুম। আচ্ছা চলো, আমি যাচ্ছি। দাক্ষিণ্য বলতে আচ্ছা একজন দেখা করতে এসেছেন, আমি যাচ্ছি তবে তার সঙ্গে দেখা করতে। তাকে আমি তার প্রতি আমি দাক্ষিণ্য করলাম, তার প্রতি আমি দয়া করলাম, এরকম একটা মনোভাব। আর পুলকিত মানে তো আনন্দ, বুঝতেই পারছো। তাকে দাক্ষিণ্য করে, তাকে দয়া করে কথক নিজেও আনন্দিত। হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা।
তরল অন্ধকার মানে খুব একটা জমাট অন্ধকার, একদম নিকষ কালো অন্ধকার তা নয়, কিন্তু যেহেতু ভিতরে অত আলো সেখান থেকে বাইরে এসেছেন, তা একটা হালকা পাতলা একটা অন্ধকার। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। তারপর হঠাৎ চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। কে আমরা বোধহয় বুঝতে পারছি, তাই না? ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তারও যে আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে ভয়ের একটা মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটাও বুঝতে আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। সেই একদম শুরুতে বলছিলাম না যে লেখক বলবো না, আমরা কথক বলবো। কথক মানে যাকে ইংরেজিতে বলে ন্যারেটর, তিনি এতটাই ট্রমাটাইজড এই মাস্টারমশাইয়ের অঙ্ক এবং তার বকাবকির দরুন যে যখন বড় হয়ে কলেজে পড়াচ্ছেন তখনও মাস্টারমশাইয়ের কথা ভেবে তিনি দুঃস্বপ্ন দেখছেন। একেবারে দুঃস্বপ্ন ভেঙে যখন উঠছেন, একদম ঘামে নিয়ে গেছেন, ঘামে স্নান করে গেছেন, এরকম একটা অবস্থা। এত বছর পরেও সেই কণ্ঠস্বর শুনে তিনি ভয় পাচ্ছেন, কারণ শৈশবের সেই ভয়ের বীজ তার মনের মধ্যে এখনো লুকিয়ে আছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। কলকাতা ছেড়ে মাস্টারমশাই এখন এত দূরে একটি গ্রামে রয়েছেন এবং তিনি তার ছাত্র বক্তৃতা করবে বলে ছুটে এসেছেন। সেই বক্তৃতা শুনেছেন, তার ভালো লেগেছে, কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওরও মনের বয়স বেড়েছে বলে। অপরাধের মতো চাইলুম, না স্যার, আপনার সামনে দেখো, ছাত্রছাত্রীর কাছে এটা কিন্তু ভারী আক্ষেপের, ভারী কষ্টকর একটি অনুভূতি যে তার টিচারের সেই ঝকঝকে সেই দুটি এখন আর দেখা যাচ্ছে না। তুমি ঠিক না ভুল তোমার টিচারের চেয়ে ভালো কে বুঝবে, কিন্তু তিনি যদি তোমার একটা ভুল জিনিসও, একটা ওরকম চোখে ধুলো দেওয়া অন্তঃশ্বাস শূন্য জিনিস শুনে বলেন যে খুব ভালো বলেছো, তার মানে তার বয়স বেড়েছে, তার বুদ্ধিতে সেই তীক্ষ্ণতা আর নেই, তার বুদ্ধি এখন অনেক বেশি ভোঁতা হয়ে গেছে, তাই জন্য সবই ভালো লাগছে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটি এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায়, আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটল না। এই লজ্জা, আত্মগ্লানির কারণ আমরা বোধহয় বুঝতে পারছি, তাই না? মাস্টারমশাই যা করতেন সেটাকে আরও রং জড়িয়ে সুকুমার এগুলো লিখেছে তো, এবং মাস্টারমশাই যে ঠিক করতেন না
এরকমভাবে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, বরং গাধাটাও মারা যায়, এইসব কথাবার্তাও তো বলা আছে। সেই লেখা মাস্টারমশাইয়ের হাতে পড়েছে জানলে সত্যিই ভারী কুণ্ঠিত হতে হয়। এবং মাস্টারমশাই সেইটা নিয়ে আবার গর্ব করছেন, ছাত্রের লেখায় তার নাম, ছাত্র তাকে মনে রেখেছে, এটা তার কাছে ভারী গর্বের একটি ব্যাপার। জানলে আত্মগ্লানিও হয় যে এটা কি করলাম আমি, যিনি আমায় নিয়ে এত গর্বিত, তার এরকম সমালোচনা করেছি, তিনি রাগ করছেন না, তিনি গর্ববোধ করছেন, আমাকে ভালো বলছেন। এটা সত্যি ভারী গ্লানির। আত্মগ্লানি মানে হচ্ছে নিজের কাছে নিজের ছোট হয়ে যাওয়া, নিজের আচরণে নিজের কুণ্ঠিত লজ্জিত হওয়া। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিল। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। দেখো, যে মাস্টারমশাই ছোটবেলায় এরকম দোর্দণ্ড প্রতাপ অবস্থায় চোখের সামনে প্রতিভাত হয়েছেন, তার এরকম আবেগবিহ্বল অবস্থা দেখে সত্যিই আশ্চর্য হতে হয়। এবং এই এত সমালোচনামূলক লেখা, তাতেও মাস্টারমশাই এত আবেগবিহ্বল। সত্যি স্নেহ সবসময় নিম্নগামী। তাই জন্য ছোটরা কিছু করলে তাদের কোনো রকম কোনো প্রাপ্তিতে বড়রা এরকমই মুগ্ধ হয়ে ওঠেন, এরকমই আবেগবিহ্বল হয়ে যান বোধ হয়। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ, কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা, কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। সত্যি স্নেহ, মমতা, ক্ষমার মহাসমুদ্রই বটে। ছাত্রকে ভীষণ ভালো না বাসলে, ভীষণ স্নেহ না করলে, ভীষণ মমতায় ভরিয়ে না রাখলে, এমনকি তার সমালোচনাকে এরকম ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখলে এরকম আচরণ পাওয়া যায় না। অন্য সবাই যখন বলছে যে বেশ হয়েছে, দু চার কথা শুনিয়ে দিয়েছে, যেমন ধরে ধরে মারতেন ঠিক হয়েছে, উনি কিন্তু তা বলছেন না। উনি বলছেন যে শুনিয়ে কেন দেবে, যা সত্যি তাই লিখেছে। আর ওরা এখন বড় হয়েছে, যদি মনে হয়, ওরা তো আমার ছাত্র, যদি মনে হয় আমি কোনো ভুল করেছি, অন্যায় করেছি, অবশ্যই বলবে। ভীষণ স্নেহ, মমতা, ক্ষমা না থাকলে এ কথাগুলো বলা যায় না। তাই জন্য কোটি মণিমাণিক্য দিয়েও এই স্নেহের পরিমাপ হয় না। সংসারের সব ঐশ্বর্য, সমস্ত ধনসম্পত্তির চেয়ে এর দাম বেশি। সেই ক্ষমা, কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। কুবের ধনের দেবতা, তার গোটা ধনভাণ্ডার ধরে দিলেও এই ক্ষমাকে তার সঙ্গে মেলানো যাবে না, তার সমান মূল্য পাওয়া যাবে না। তোমাদের এই পর্যায়ে মনে করাবো যে গল্পের একেবারে প্রথম দিকে আমরা একটি লাইন পড়েছিলাম, মাস্টারমশাইয়ের কাছ থেকে আমার এইটুকুই নগদ লাভ। সেই নগদ লাভ কত ছিল? 10 টাকা। সেই 10 টাকা অবশ্যই আজকের নিরিখে 10 টাকা নয়, তখন 10 টাকার দাম বেশ একটু বেশি ছিল। কিন্তু তা বলে সত্যি কি টাকার মূল্যে এর পরিমাপ করা যায়? স্নেহ, মায়া, মমতার পরিমাপ কি আর টাকার মূল্যে হয়? মাস্টারমশাইয়ের কাছ থেকে নগদ লাভ শুধু ওই 10 টাকা তো নয়। এটা ঠিক কথা, মাস্টারমশাইয়ের কাছ থেকে অঙ্ক তিনি শিখতে পারেননি, সে তো কত কিছুই আমরা শিখি না জীবনে। কিন্তু তা বলে যিনি শেখাচ্ছেন তার স্নেহ, তার মমতা, তা তো বিফলে যায় না, তা কি মিথ্যে হয়ে যায় তখন? আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? সেই কথাটাই মনে করিয়ে দেওয়া যে আমি ভাবতাম মাস্টারমশাইয়ের কাছ থেকে কোনো লাভই হয়নি, কিন্তু আসলে মাস্টারমশাইয়ের কাছ থেকে জীবনবোধ শেখা গেল। মাস্টারমশাইয়ের কাছ থেকে স্নেহ, মায়া, মমতার এই যে একটা বিরাট
মহাসমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন এটাকে বুঝতেই পারেননি তিনি। তাই জন্যই আমাদের এই গল্পের নাম দাম। ভেবেছিলেন মাস্টারমশাইয়ের কাছ থেকে কিচ্ছু শেখেননি, আসলে অনেকটা শিখেছেন। তোমরা দেখবে জীবনের বিভিন্ন পর্যায়েও আমরা তো সবাই সব সাবজেক্ট খুব ভালো পারি তা নয়। ধরো আমি অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স এগুলো পারি না, কিন্তু এগুলো যারা আমায় পড়িয়েছেন, যেসব দিদিমণিরা, যেসব মাস্টারমশাইরা, তারা কিন্তু আমায় অনেক জীবনের পাঠ শিখে গেছেন। তেমনই ইনি অঙ্ক পারেন না, 2 2 4 হয় না 5 হয় গুলিয়ে যায়, তা বলে মাস্টারমশাইয়ের কাছ থেকে যে জীবনবোধ এবং যে স্নেহ পেয়েছেন তার কোনো পরিমাপ করা যায় না। কোনো নগদ মূল্য দিয়েই তার দাম মাপা যায় না। তাই এই গল্পের নাম দাম। এ আসলে ছাত্রের আত্মোপলব্ধির গল্প। দেখো, সেই ছাত্র যে একটু আগে বলেছিল যে মাস্টারমশাইয়ের কাছ থেকে আমার এইটুকুই নগদ লাভ, সেই শেষ মুহূর্তে এসে বলছে যে মাস্টারমশাইয়ের এই যে এত স্নেহ, মায়া, মমতা, ক্ষমা, এই সব কিছুকে আমি 10 টাকায় বিক্রি করেছিলাম। এই অপরাধ আমি বইব কি করে? এই লজ্জা আমি কোথায় রাখবো? কেন অপরাধ, কেন লজ্জা, বুঝতে পেরেছ? আত্মগ্লানি থেকে এগুলো সব সঞ্জাত হয়েছে। এই হলো আমাদের গল্প। কেন গল্পের নাম দাম আমরা তাও বুঝলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। এরপর আমরা কোনো একটি ভিডিওতে এখানকার প্রশ্নোত্তর আলোচনা করব। তোমাদের কাজ আবারও বাড়িতে খুব ভালো করে গল্পটা খুঁটিয়ে পড়তে হবে, তবেই লাইন তুলে প্রশ্নের ক্ষেত্রে লাইন আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তবেই উত্তর লেখা যাবে। বেশ, আজ তবে এই পর্যন্তই।